এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই গান ঘ্যাসনুকে শোনার পর তাদের মাঝে স্বাদ জাগিল, তারও পাখির মতো বাধাহীন সংঘর্ষহীন মুক্ত পথে উড়ে যাবে। এই উড়ে যাওয়া থেকে নতুন কনসেপ্টের জন্ম, যার নাম গড় মুক্ত পথ। বুঝতে হবে মুক্ত পথ কি, সেই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে একটা গ্যাস অণু, আর এই গ্যাস অণু মনে করো এটা আরেকটা গ্যাস অণু, তাকে ধাক্কা দিল। তাহলে এই গ্যাস অণু গিয়ে ওকে সংঘর্ষ করলো, ধাক্কা দিল। এটাকে ফিজিক্সের ভাষায় বলা হচ্ছে সংঘর্ষ বা কোলিশন। এই যে একটা সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত সে ফ্রিলি মুভ করেছে, এই যে একটা সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত যেই পথ সে গেছে এটাকে আমরা বলি ফ্রি পথ, তার মানে মুক্ত পথ। তো মুক্ত পথ কি? মুক্ত পথ মানে একটা সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত যেটুকু পথ সে মুক্তভাবে যেতে পারে, কোনো বাধাহীন পথে যেতে পারে, সেটাই হচ্ছে মুক্ত পথ। নেই কোনো বাধা তাই আমি মুক্তভাবে হেঁটে যাই, এটাকেই মুক্ত পথ বলি। ওকে, তাহলে মুক্ত পথ কোনটা? মুক্ত পথ হচ্ছে একটা সংঘর্ষের পর আরেকটা সংঘর্ষ হওয়ার মাঝখানের ডিস্টেন্স। একটা সংঘর্ষ হয়ে গেছে, এবার আরেকটা সংঘর্ষ হবে, এই মাঝখানে যেটুকু পথ সে মুক্তভাবে যায় সেটাই হচ্ছে মুক্ত পথ। মনে করো এরপর এই গ্যাস অণু, মনে করো আরেকটা গ্যাস অণুকে এরপর এখানে আসার পর এরপর আরেকটা গ্যাস অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে এটা হবে মুক্ত পথ। এরপর মনে করো এই গ্যাস অণু এখানে এসে আরেকজনকে মেরে দিল, আরেকটা সংঘর্ষে লিপ্ত হলো, বাট এই যে মাঝখানে সে মুক্তভাবে গিয়েছে, তাই এটা হবে মুক্ত পথ। তাহলে মুক্ত পথ কি? একটা সংঘর্ষের পর আরেকটা সংঘর্ষের আগে যেই পথ মুক্তভাবে যায় সেটাই মুক্ত পথ। বুঝাতে পেরেছি? তাহলে লিখো ডেফিনেশনটা, ফ্রি পথ মুক্ত পথ, ফ্রি পথ মুক্ত পথ, লিখো। আচ্ছা, মুক্ত পথ হচ্ছে একটি সংঘর্ষের পর আরেকটি সংঘর্ষের আগে যেটুকু পথ মুক্তভাবে যাবে। তাহলে একটি সংঘর্ষের পর আরেকটি সংঘর্ষের আগে যেটুকু পথ মুক্তভাবে যাবে তাকে মুক্ত পথ বলি। তো এখন কথা হচ্ছে, ভালো কথা, তাকে মুক্ত পথ বলি। যার ইংলিশ ভার্সন আছো, দুইটা ক্যালিশনের মাঝখানের ডিস্টেন্স, সেটা বলছি মুক্ত পথ। ওকে, তো এখন কথা হচ্ছে এই গ্যাস অণু তো অসংখ্য সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ফলে অসংখ্য মুক্ত পথ পাওয়া যাচ্ছে, এবং এক একটা মুক্ত পথ তো এক এক ধরনের। এটা হচ্ছে মনে করো মুক্ত পথ, পথ হচ্ছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা লেন্থ দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি, তাই মুক্ত পথকে এল দিয়ে প্রকাশ করব। তাহলে এটা মনে করো L1, এটা মনে করো L2, এটা মনে করো L3, এরকম করে অসংখ্য মুক্ত পথ আছে। তাহলে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে গ্যাস অণুর মুক্ত পথ কত, আমরা কোন এলের কথা বলবো, তখন আমাদেরকে গড় নিতে হবে। এই যে একাধিক যদি মুক্ত পথ থাকে তাহলে আমাদের গড় নিতে হবে। তাহলে এটা হচ্ছে গড় মুক্ত পথ, L1, L2, L3, এভাবে করে সে n সংখ্যক সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে Ln ডিভাইডেড বাই n, এটা হচ্ছে গড় মুক্ত পথ। কেন গড় নিতে হবে? কারণ সে একাধিক সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তার মানে তার একাধিক মুক্ত পথ আছে, তাই আমাকে গড় মুক্ত পথ নিতে হবে। তাই আমাদের আজকের কনসেপ্টের নাম গড় মুক্ত পথ, অ্যাভারেজ ফ্রি পথ। তার মানে গড় মুক্ত পথ বলতে এই যে মুক্ত পথ বলতে দুইটা সংঘর্ষের মাঝখানে যেটুকু সে ফ্রিলি মুভ করে সেটা হচ্ছে মুক্ত পথ। ঠিক আছে, আচ্ছা, ওকে, এই কারণেই আজকের গানটা শোনালাম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, প্রান্ত বাবা ঘুরে। তাহলে দেখো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মুক্ত পথের মানটা বের করতে হবে। এখন কিভাবে এই মুক্ত পথের মানটা বের করা যাবে? এই মুক্ত পথের মানটা আমাদেরকে বের করতে হবে, রাইট? এই মুক্ত পথের মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন মুক্ত পথের মানটা আমরা বের করব। তাহলে দেখো তো মুক্ত পথের মানটা কীভাবে বের করতে পারি। দেখো, মনে করো একটা গ্যাস অণু এল পরিমাণ পথ ট্রাভেলস করছে, মানে এল ডিস্টেন্স সে ট্রাভেল করছে, এল পরিমাণ পথ সে যাচ্ছে, এটা হচ্ছে আমার এল পরিমাণ পথ। আচ্ছা, তাহলে একটা গ্যাস অণু মনে করো এল পরিমাণ পথ সে গেল, মোট সে এল পথ গেল। তাহলে মোট সে কতটুকু পথ গেল একটা গ্যাস অণু? এল পথ অতিক্রম করলো। এই এল পথ অতিক্রম কালে সে মনে করো পি সংখ্যক সংঘর্ষে লিপ্ত হলো, তার মানে পি সংখ্যক সে সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে একটা গ্যাস অণু মোট এল পরিমাণ পথ অতিক্রম করলো, এবং এল পরিমাণ পথ অতিক্রম করতে গিয়ে সে বিভিন্ন অণুর সাথে পি সংখ্যক সংঘর্ষে লিপ্ত হলো।
তাহলে দেখো আমরা বলেছি, তাহলে আমরা বলতে পারি পি সংখ্যক সংঘর্ষ হয়েছে মোট এল পথে। তাহলে একটি সংঘর্ষ হয়েছে মোট এল বাই পি পথে। এই যে একটা সংঘর্ষ, এই যে একটা অণু এখন যাত্রা শুরু করলো, ফার্স্ট সংঘর্ষ, তার মানে এই যে সংঘর্ষ, তো একটা সংঘর্ষ হওয়ার মাঝখানে যে পথ, একটা সংঘর্ষ হওয়ার মাঝখানে যে পথ সেটা হচ্ছে মুক্ত পথ, তার মানে এটাকেই আমরা বলবো মুক্ত পথ। তাহলে মুক্ত পথের ইকুয়েশন কি? মুক্ত পথের ইকুয়েশন হচ্ছে এল বাই পি। এল হচ্ছে মোট পথ আর পি হচ্ছে মোট সংঘর্ষ। তাহলে মোট পথকে যদি মোট সংঘর্ষ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা একটি সংঘর্ষে যেটুকু পথ গিয়েছে সেটা পাবো। এই যে একটা সংঘর্ষ, দেখো ব্যাপারটা বুঝো, এখানে একটা অণু আছে আর এখানে একটা অণু আছে, একটা সংঘর্ষে লিপ্ত হলো। এই একটা সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে সে কী পরিমাণ পথ গিয়েছে সেটাই হচ্ছে এল বাই পি, কারণ মোট পথ ডিভাইডেড বাই মোট সংঘর্ষ। তাহলে একটি সংঘর্ষের পথ পেয়ে যাব, এই একটি সংঘর্ষের পথ হচ্ছে মুক্ত পথ। তাহলে মুক্ত পথ আর কিছুই না, একটি সংঘর্ষের পথ হচ্ছে মুক্ত পথ। একটি সংঘর্ষের পথ, এটাই হচ্ছে মুক্ত পথ। তাহলে একটি সংঘর্ষের পথ হচ্ছে মুক্ত পথ। তার মানে পি সংখ্যক সংঘর্ষ যদি মোট এল পথে হয়, তাহলে একটি সংঘর্ষ হবে এল বাই পি পথে, এটাকে বলছি মুক্ত পথ। এবং মুক্ত পথকে আমরা একটা ফিজিক্সের সিম্বল দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ল্যামডা। তার মানে এই ল্যামডা দিয়ে আমরা কাকে প্রকাশ করি? মুক্ত পথকে প্রকাশ করে থাকি। তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু এল বাই পি। ল্যামডা হচ্ছে মুক্ত পথ, তাহলে মুক্ত পথের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এল বাই পি। আচ্ছা, এখন কথা হচ্ছে পি সংখ্যক সংঘর্ষ, এই পি এর মান কত? পি এর মান তো প্রশ্নে দেওয়া থাকবে না, কতটা সংঘর্ষ হয়েছে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? এবং আরেকটা বিষয়, মোট কি পরিমাণ পথ যাবে সেটাও তো আমরা জানি না। একটা ঘেঁষানো মোট কি পরিমাণ পথ যাবে সেটাও জানি না, তার মানে আমরা এলও জানি না, পিও জানি না। তার মানে আমাদের অজানা, অধেকা, অচেনা। তাহলে এল এবং পি হচ্ছে আমাদের অজানা, অধেকা, অচেনা। তাহলে এল এবং পি এর মানটা আমাদের বের করতে হবে, এল নির্ণয় করতে হবে, পি নির্ণয় করতে হবে। যদি আমরা এল এবং পি এর মানটা বের করতে পারি, তাহলে আমরা এল বাই পি থেকে মুক্তপথ বের করতে পারবো। তাহলে মুক্তপথের এই কনসেপ্টটা কি ক্লিয়ার? মুক্তপথ বলতেই একটি সংঘর্ষের পথ। তো পি সংখ্যক সংঘর্ষ যদি এল পথে হয়, তাহলে একটি সংঘর্ষ হবে এল বাই পি পথে। এই একটি সংঘর্ষ যে পথে হয়েছে সেটাই মুক্ত পথ। ঠিক আছে, তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এল এবং পি এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে চলো এল এবং পি এর মানটা বের করি। আসো, এল এবং পি এর মানটা বের করতে হবে। তো এল এবং পি এর মান বের করার আগে আমরা তোমাদেরকে একটু বেসিক দিব, একটু বেসিক আছে এখানে, একটু করে বেসিকটা দিব। ওকে, দেখো বেসিকটা কি। বেসিকটা হচ্ছে একটা বৃত্ত, একটা সার্কেল, একটা সার্কেলকে যখন তুমি সামনে নিয়ে যাবে, লা 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 লা, তাহলে একটা সার্কেলকে আমি সামনে নিয়ে যাচ্ছি, লা 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 লা, একটা সার্কেলকে সামনে নিয়ে যাচ্ছি, লা 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 লা, একটা সার্কেলকে সামনে নিয়ে যাচ্ছি, লা 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 লা, একটা সার্কেলকে সামনে নিয়ে যাচ্ছি। ওকে, তো একটা সার্কেলকে যখন তুমি সামনে নিয়ে যেতে থাকবে, অর্থাৎ একটা সার্কেলকে সামনে নিয়ে যাওয়ার অর্থ কি জানো? এই যে মনে করো এটা হচ্ছে আমার হাত হচ্ছে একটা সার্কেল, তাহলে এই যে সার্কেল সার্কেল সার্কেল, মানে সার্কেল থেকে এটাকে এভাবে দেখানো যায়, এটাকে এভাবে দেখানো যায়, সার্কেল থেকে অনেকগুলো সার্কেলের জন্ম হচ্ছে আর কি। এই যে দেখো সার্কেল 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 সার্কেল, ঠিক অনেকটা আমরা যখন একটা ইয়ে নিই শশা, হ্যাঁ শশা যখন আমরা কাটি, শশা কাটবো কীভাবে? এটা পুরোটা একটা শশা, পুরো শশাকে আমরা কাটবো, কাট 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 কাট। শশাকে যখন আমরা কাট কাট করে কাটি, তখন শশাগুলো কি হয়? এরকম পিস 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 হয়ে যায়, অর্থাৎ বৃত্ত হয়ে যায়, অসংখ্য বৃত্ত হয়ে যায়, তাই না? একটা শশা নাও, শশা নেওয়ার পরে তুমি কাট 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 করে কাটো, তাহলে একটা কী হবে? বৃত্তের মতো হয়ে যাবে, অসংখ্য বৃত্ত। তার মানে একটা বৃত্ত, এই বৃত্তটাকে সামনে নিয়ে যাচ্ছি, তার মানে অসংখ্য বৃত্ত করতেছি। তাহলে একটা বৃত্ত যখন সামনের দিকে যায়, তখন সেটা হয়ে যায় একটা সিলিন্ডার, অর্থাৎ এই বৃত্ত আস্তে 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 সামনের দিকে যাচ্ছে। তো ওই বৃত্ত নিজে সামনের দিকে না গিয়ে ওই বৃত্ত থেকে বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো সামনের দিকে যাচ্ছে আর কি, এইভাবে করে 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 সামনে যাচ্ছে। তাহলে একটা বৃত্ত যখন সামনে যায়, তখন সেটা সিলিন্ডার হয়ে যায়, রাইট? তোমরা এটা শশা দিয়ে ফিল করতে পারো, একটা শশা, ওই শশা থেকে আরেকটা শশা, আরেকটা শশা, আরেকটা শশা, আরেকটা শশা, এভাবে করে করে পাশে সাজাও, তাহলে একটা সিলিন্ডারের মতো হয়ে যাবে, রাইট? আচ্ছা, তার মানে একটা বৃত্ত যদি সামনে যায়, সেটা সিলিন্ডার পথ তৈরি করে, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে বেসিক। তাহলে একটা বৃত্ত যখন সামনের দিকে যেতে থাকবে, সে সিলিন্ডার পথ অতিক্রম, মানে একটা সিলিন্ডারের মতো হবে আর কি। এই যে দেখো না, এই যে একটা সিলিন্ডার, তো তাই না? আচ্ছা,
তো এটা আমার সামনে কাজে দিবে, সেই জন্য আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। তাহলে এখন আমরা দেখব যে ব্যাপারটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট, এল এবং পি এর মান নির্ণয় করতে হবে। ওকে, আমাদেরকে প্রশ্নে বলা আছে দুটা জিনিস। প্রশ্ন আমাদেরকে কয়টা জিনিস বলা আছে দেখো ভালো করে। প্রশ্ন আমাদেরকে দুটো ব্যাপার বলা আছে। একটা হচ্ছে দুটো ব্যাপার প্রশ্নে বলা আছে, তার মানে প্রশ্নে বা আমরা জানি দুটো ব্যাপার দেওয়া থাকবে, প্রশ্নে গিভেন দুটো ব্যাপার দেওয়া থাকবে। একটা হচ্ছে গ্যাস অণু বি বেগে মোট টি সময় ধরে মুভ করছে। আমরা তো জানি গ্যাস অণুর বেগ ভি, এখন কত সময় সেটা আমরা বের করতে পারছি। তাহলে আমরা ঘড়ি থেকে টাইম বের করতে পারছি, আর গ্যাস অণুর বেগ তো আমরা আগের পর্বে বের করেছি। তাহলে গ্যাস অণু ভি বেগে টি সময় ধরে মুভ করছে। তাহলে এখানে ভিও আমরা ডিটারমাইন করতে পারি, টি আমরা ডিটারমাইন করতে পারি। ভি হচ্ছে গ্যাস অণুর বেগ আর টি হচ্ছে কি ঘড়ি থেকে সময়। আচ্ছা, এটা একটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে গিভেন। প্রশ্নে আরেকটা ব্যাপার দেওয়া আছে যেটা আমরা জানি, সেটা হচ্ছে একক আয়তনে অণু আছে, মানে অণুর সংখ্যা স্মল এন। তাহলে একক আয়তনে কি পরিমাণ অণু আছে? স্মল এন অণু আছে একক আয়তনে। একক আয়তনে, ওকে, একক আয়তনে অণুর সংখ্যা হচ্ছে স্মল এন। এবং এটাকে আমরা যদি এভাবেও বলি যে মনে করো যে ভি আয়তনে, এটাকে এভাবে লেখা যায় ভি আয়তনে অণুর সংখ্যা মানে মোট অণুর সংখ্যা এন। তাহলে একক আয়তনে কত? তাহলে একক আয়তন অণুর সংখ্যা হবে এন বাই ভি, এটাকে আমরা বলছি স্মল এন। তার মানে স্মল এন হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা আর ক্যাপিটাল এন হচ্ছে মোট আয়তন অণুর সংখ্যা। তো এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না, এটা কিন্তু ফিজিক্সের একটা ট্রেডিশন। ফিজিক্স অলওয়েজ এই ট্রেডিশনটা মেনে চলে। যখনই তোমরা আজকে থেকে স্মল এন দেখবে আর যখনই তোমরা আজকে থেকে ক্যাপিটাল এন দেখবে, স্মল এন বলতে একক আয়তনে বোঝায় সবসময়, একক আয়তনে মানে ছোট আয়তনে, আর ক্যাপিটাল এন মানে হচ্ছে ভি আয়তনে, মানে একদম মোট আয়তনে অথবা মোট আয়তনে। তার মানে মোট আয়তনে অণুর সংখ্যা আর একক আয়তনে অণুর সংখ্যা, এটা মাথায় রাখবে। তাহলে দেখো স্মল এন হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, ক্যাপিটাল এন হচ্ছে ভি আয়তনে বা মোট আয়তন অণুর সংখ্যা। তো আমাদের প্রশ্নে মনে করো একক আয়তন অণুর সংখ্যা দেওয়া আছে স্মল এন, যদি ক্যাপিটাল এনও দেওয়া থাকে সমস্যা নেই, ক্যাপিটাল এন থাকলে মনে করতে হবে মোট আয়তন অণুর সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এটাও আমরা জানি একক আয়তন অণুর সংখ্যা এন, স্মল এন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুটো ব্যাপার জানলাম, এই দুটো ব্যাপার আগে থেকে লিখে রেখেছি যাতে আমাদের ভবিষ্যতে কাজে দেয়। একক আয়তন অণুর সংখ্যা স্মল এন, ক্যাপিটাল আয়তন অণুর সংখ্যা ক্যাপিটাল এন। ওকে, ক্যাপিটাল আয়তন বলতে ভি আয়তনে অণুর সংখ্যা ক্যাপিটাল এন। আর এখানে আমরা দেখলাম গ্যাস অণু বি বেগে মোট টি সময় ধরে মুভ করছে। আচ্ছা, তো কেউ যদি বি বেগে মোট টি সময় দ্বারা মুভ করে, তাহলে বলো তো তার এই যে দেখো একটা অণু ভি বেগে টি সময় ধরে যাচ্ছে, তাহলে সে কতটুকু যেতে পারবে? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি বাই টি, সরি এস ইজ ইকুয়াল টু ভিটি, আমি দুঃখিত, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আমরা জানি সমবেগে যদি যায়। তো আমরা ধরে নিচ্ছি গ্যাস অণু সমবেগে যাচ্ছে, অর্থাৎ সবার স্পিড হচ্ছে সমবেগ। আচ্ছা, তাহলে গ্যাস অণু কি মোট কী পরিমাণ পথ যাবে? তাহলে মোট পথ, যেটাকে আমরা এল বলেছি, সুতরাং মোট পথ এল হবে ভি এবং টি। এই যে আমরা এল এর মানটা বের করে ফেলেছি। তাহলে একটা গ্যাস অণু যদি ভি ভ্যালোসিটি নিয়ে টি সময় ধরে যায়, তাহলে সে মোট কী পরিমাণ পথ যাবে? সে মোট ভি ইন্টু টি, তার মানে এল পরিমাণ পথ যাবে। আবার বলছি, একটা গ্যাস অণু টি সময় ধরে ভি বেগে যাচ্ছে, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে হচ্ছে মোট পথ এল সমান হবে ভিটি। আচ্ছা, ওকে, খুব ভালো কথা। তাহলে আমরা এল এর মানটা বের করেছি, এল ইজ ইকুয়াল টু ভিটি। এবার আমাদের পি এর মানটা বের করা লাগবে। সো পি এর মান বের করার জন্য আমাদের নতুন কনসেপ্টে যেতে হবে। তাহলে আসো পি এর মানটা আমরা বের করার জন্য নতুন কনসেপ্টে যাব। তাহলে এল এর মান বের করা শেষ। এল এর মান হচ্ছে, অর্থাৎ একটা গ্যাস অণু মোট কী পরিমাণ পথ যাবে? ভিটি পরিমাণ পথ যাবে। এবার আসো পি এর মান নির্ণয়। তাহলে আমরা এখন পি এর মান বের করব, পি এর মান নির্ণয়। ওকে, তাহলে দেখো পি এর মান কীভাবে নির্ণয় করা যায় ভালো করে খেয়াল করো। এই হচ্ছে মনে করো আমাদের একটা গ্যাস অণু। এখন এই গ্যাস অণুর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, এই গ্যাস অণু। এখন এই গ্যাস অণুর সাথে আরেকটা অণু যখন সংঘর্ষে লিপ্ত হবে, শর্তটা কি? আরেকটা অণু যখন সংঘর্ষে লিপ্ত হবে, কখন সংঘর্ষে লিপ্ত হবে? যদি ওই গ্যাস অণুর কেন্দ্র, এই গ্যাস অণুর কেন্দ্র, এই দুটার দূরত্বটা, এই যে দেখো এটো আর, প্রত্যেকটা গ্যাস অণুর ব্যাসার্ধ কিন্তু আর, প্রতিটি গ্যাস অণুর ব্যাসার্ধ আর।
প্রতিটি গ্যাস অণুর ব্যাসার্ধ কিন্তু r। তাহলে কখন এরা সংঘর্ষে লিপ্ত হবে? যদি ওই গ্যাস অণুর কেন্দ্র আর এই গ্যাস অণুর কেন্দ্র এই দুটার মধ্যবর্তী দূরত্ব 2r হয়, তখন সংঘর্ষে লিপ্ত হবে। অথবা কেন্দ্র যদি 2r এর চেয়ে কম হয়, তার মানে আরও ভিতরে থাকে, তাহলে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হবে। 2r এর চেয়ে কম হলে তারা আরও ভিতরে চলে আসবে, সংঘর্ষে লিপ্ত হবে। কিন্তু 2r এর চেয়ে বেশি হলে তখন কিন্তু এর সাথে টাচ করবে না। এরা টাচ করবে কখন? দুইটা অণু একজন আরেকজনকে টাচ করবে কখন? যদি তাদের কেন্দ্র থেকে কেন্দ্র 2r হয়, কারণ ওরও আর টাচ করলে 2r বরাবর। তাহলে কখন সংঘর্ষে লিপ্ত হবে? যখন একটা, এখানে আমরা যদি নাম দিই, এদেরকে একটা নাম দিই যে এটা হচ্ছে আমাদের টার্গেট অণু। টার্গেট অণু মানে কি? যাকে সে সংঘর্ষে টার্গেট করবে। আর এটা হচ্ছে আমাদের কি, যে সংঘর্ষে লিপ্ত হবে মূল অণু, যার জন্য আমরা মুক্ত পথ বের করছি সে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি আমাদের মেইন অণু। আমাদের মেইন অণু হচ্ছে এটা, আর যার সাথে সে সংঘর্ষে লিপ্ত হচ্ছে হচ্ছে টার্গেট অণু। তার মানে এই মেইন অণুর কেন্দ্র এবং টার্গেট অণুর কেন্দ্র দুইটা যদি 2r এর ভিতর থাকে, তাহলে সে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা বলতে পারি সংঘর্ষে লিপ্ত হওয়ার শর্ত কি? সংঘর্ষে লিপ্ত হওয়ার শর্ত হচ্ছে যে দুইটা অণুর কেন্দ্র 2r অথবা এর চেয়ে কম দূরত্বে থাকতে হবে। দেখো তুমি যেদিকেই যাও না কেন, তুমি মনে করো এদিকেও যেতে পারো, তাহলে দেখো এই অণুর কেন্দ্র থেকে এই অণুর কেন্দ্র যদি 2r এর কমে থাকে বা 2r এ থাকে, তাহলে এটার সাথে এটা সংঘর্ষে লিপ্ত হবে। আবার তুমি যদি এ সাইডেও যাও তাও কিন্তু হবে। তুমি যদি এ সাইডেও আসো, তাহলে একটা অণুর কেন্দ্রের সাথে আরেকটা অণুর কেন্দ্র যদি 2r এর কি হয়, কম থাকে, তাহলে হচ্ছে তারা, এই যে এটা r এটা r, 2r এর কমে থাকলে বা 2r এ থাকলে তারা সংঘর্ষে লিপ্ত হবে। যদি 2r এর বেশি হয়, মনে করো এটা r আর এটা r, কিন্তু তারা তো মাঝখান দিয়ে অনেক দূরত্ব আছে, তাহলে 2r এর বেশি হলে কিন্তু সংঘর্ষে লিপ্ত হবে না। আমি আবার বোঝাচ্ছি ব্যাপারটা, দেখো ব্যাপারটা অনেক মজার, যে একটা অণুর সাথে আরেকটা অণু কখন সংঘর্ষে লিপ্ত হবে? একটা অণুর সাথে আরেকটা অণু সংঘর্ষে লিপ্ত হবে যদি দুইটা অণুর কেন্দ্র, এই অণুর কেন্দ্রের সাথে ওই অণুর কেন্দ্র কততে থাকে? 2r এর মধ্যে থাকে। তাহলে দেখো এই যে এই অণুর কেন্দ্রের সাথে এই অণুর কেন্দ্র যদি 2r এর ভিতর থাকে, এই যে এটা যদি 2r বা এর চেয়ে কম হয়, তখনই তার একজন একজনকে কি করবে? সংঘর্ষে লিপ্ত হবে। আচ্ছা, তাহলে চারদিকে 2r, তাহলে দেখো এদিকে 2, এদিকেও মনে করো 2r, এই কেন্দ্র থেকে এদিকেও 2r, এদিকেও 2r, এদিকেও 2r, এর মধ্যে যেই আসবে, যেই অণুর কেন্দ্রই আসবে তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে সংঘর্ষে লিপ্ত হওয়ার শর্ত হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার শর্ত হচ্ছে, বলো তোমরাই বলো, সংঘর্ষে লিপ্ত হওয়ার শর্ত হচ্ছে, ঠিক আছে, কেন্দ্র থেকে 2r দূরত্বে অন্য অণুর কেন্দ্র থাকলে। তাহলে কেন্দ্র থেকে অন্য অণুর কেন্দ্র যদি 2r দূরত্বে থাকে, তাহলে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা যদি সব মুছে ফেলি, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কেন্দ্র থেকে মেইন অণুটাকে রাখবো, মেইন অণুর কেন্দ্র থেকে 2r পর্যন্ত কোন অণু আসলেই সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে দেখো ভালো করে, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে 2r রাখবো, এই যে দেখো 2r, হ্যাঁ, তার মানে এটা ছিল মূল অণু, এটা ছিল r, আর এটা হচ্ছে 2r, তার মানে আমরা 2r দূরত্বে আরেকটা বৃত্ত নিলাম, এই যে। তার মানে এই যে এই পুরো নীল বৃত্তের মধ্যে যদি কেউ আসে, কারণ এটা 2r, এই নীল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r, নীল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r, তার মানে এই কেন্দ্র থেকে, এই যে সেন্টার বা কেন্দ্র থেকে 2r ব্যাসার্ধের বৃত্তে যদি অন্য কোনো অণু কেন্দ্র ঢুকে যায়, অন্য কোনো অণুর কেন্দ্র ঢুকে যায়, তাহলে 2r, এই যেখানে লেখা আছে কেন্দ্র থেকে 2r দূরত্বে অন্য অণুর কেন্দ্র থাকলে, তার মানে কেন্দ্র থেকে 2r দূরত্বে অন্য কোনো অণুর কেন্দ্র থাকলে তাহলে সংঘর্ষে লিপ্ত হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে সংঘর্ষের এরিয়া, সংঘর্ষের ক্ষেত্র আর কি। তার মানে এই বৃত্তের মধ্যে অন্য কোনো অণু আসা যাবে না। যদি এই বৃত্তের মধ্যে অন্য কোনো অণু আসে, তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তো আমরা এখন পি বের করতে চাচ্ছি। তো পি হচ্ছে সংঘর্ষ সংখ্যা, কতটা সংঘর্ষ হবে সেটা। তার মানে দেখো এই বৃত্তের মধ্যে যতটা অণু আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তো এখন তো এই বৃত্ত তো স্থির না, এই অণুটা তো মুভ করছে, তো এই বৃত্তটাও মুভ করছে। তার মানে দেখো এই বৃত্তটা টি সময় ধরে ভি বেগে মুভ করছে, তার মানে আমরা এখন এই বৃত্তটাকে মুভ করাবো। তাহলে এই বৃত্তটাকে সবাই মুভ করাও। তাহলে দেখো এই বৃত্তটাকে আমরা মুভ করাচ্ছি সামনের দিকে, এই যে ওই বৃত্তটা মুভ করছে। কেন এই বৃত্ত মুভ করছে? কারণ এই যে অণুটাও মুভ করছে, আমরা বলছি অণুটা ভি বেগে যাচ্ছে, তার মানে অণুটা সামনের দিকে যাওয়ার কারণে তার সাথে ওই বৃত্তটাও সামনের দিকে যাবে। তার মানে আলটিমেটলি এটা যাচ্ছে, এই যে যাচ্ছে, এখানে আরও আঁকলে বুঝতে পারবা তোমরা যাচ্ছে।
তো আমি একটু আগে এই বেসিকটা দিয়েছি যে কোন একটা বৃত্ত যদি সামনের দিকে যায় তাহলে সে কি হবে, সে হবে সিলিন্ডার, সে হবে কি সিলিন্ডারের মতো হবে, রাইট, সিলিন্ডার হবে। তার মানে কোনো বৃত্ত যদি সামনের দিকে যায় সে সিলিন্ডার। তার মানে এই সিলিন্ডারের মধ্যে যতটা অণু আছে ততটার সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তা আমরা তো সংঘর্ষের সংখ্যা পি বের করতে চাচ্ছি, সুতরাং সংঘর্ষের সংখ্যা হবে এই সিলিন্ডারের মধ্যে যত অণুর কেন্দ্র আছে, এই সিলিন্ডারের মধ্যে যতগুলো অণুর কেন্দ্র থাকবে, যতগুলো অণুর কেন্দ্র থাকবে ততগুলো অণুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে। কারণ এই সিলিন্ডারের মধ্যে মনে করো এই জায়গায় একটা অণুর কেন্দ্র আছে, তাহলে সে যেতে 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 এই অণুর সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে। এই সিলিন্ডারের মধ্যে মনে করো আরেকটা অণুর কেন্দ্র আছে, সে আবার সংঘর্ষে লিপ্ত হবে। এই সিলিন্ডারের মধ্যে মনে করো আরেকটা অণুর কেন্দ্র আছে, সে আবার এটার সাথে যাওয়ার সময় সংঘর্ষে লিপ্ত হবে। তার মানে এই সিলিন্ডারের মধ্যে যতগুলো অণুর কেন্দ্র থাকবে ততটা সংঘর্ষে সে লিপ্ত হবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম কথাটা 2r ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের কেন? কারণ এই বৃত্ত এই অণুটা মোট কি পরিমাণ পথ যাবে, মোট এল পরিমাণ পথ যাবে। আমরা আগেই বলেছি মোট এল পরিমাণ পথ যাবে এবং এল সমান ভিটি, ভি বেগে টি সময় ধরে মোট এল পরিমাণ পথ যাবে। তাহলে 2r ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের সিলিন্ডারে যত অণুর কেন্দ্র থাকবে ততটা সংঘর্ষে সে লিপ্ত হবে, ততগুলো সংঘর্ষে লিপ্ত হবে। আবার বলছি 2r ব্যাসার্ধের আর দূরত্বের সিলিন্ডারে যত অণুর কেন্দ্র থাকবে ততগুলো সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এই সিলিন্ডারে কতগুলো অণু আছে সেটা। আমি আগেই বলেছি 2r ব্যাসার্ধের আর দৈর্ঘ্যের সিলিন্ডারে যত অণু কেন্দ্র থাকবে ততগুলো সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এই সিলিন্ডারে কতগুলো অণুর কেন্দ্র আছে সেটা বের করতে পারলেই সংঘর্ষ সংখ্যা পেয়ে যাব। তাহলে চলো সেই কাজটা করতে হবে। ওকে, আচ্ছা, সবাই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো এই যে এই আর ব্যাসার্ধের অণুটার সাথে অন্য অণুর কেন্দ্র যদি 2r থাকে, অর্থাৎ এটার কেন্দ্র থেকে যদি 2r কেউ থাকে তাহলে সংঘর্ষে লিপ্ত হবে। তো সে তো এল দৈর্ঘ্যে যাচ্ছে, টি ভি বেগে টি সময় যাচ্ছে, তার মানে এটা একটা সিলিন্ডার, বৃত্ত গেলেই সিলিন্ডার। তার মানে এই সিলিন্ডারের মধ্যে যত অণুর কেন্দ্র থাকবে সে ততটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে। আচ্ছা, তার মানে সংঘর্ষের সংখ্যা আমরা বের করবো এখন। ওকে, আসো, মজার কনসেপ্ট, কিন্তু সেই মজার কনসেপ্ট। ফিজিক্স মানেই তো মজা, ফিজিক্স মানেই ফিল, ফিজিক্স মানে মজা, ফিজিক্স মানে আমার কত মজা, কি যে বলে। তাহলে দেখো এই কি বের করতে চাচ্ছি আমরা, সিলিন্ডারের। তাহলে দেখো কতগুলো অণু আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল সিলিন্ডারের ভলিউমটা বের করি, সিলিন্ডারের আয়তনটা বের করি। তাহলে সিলিন্ডারের আয়তন হবে, বলো তো সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে আমরা সবাই জানি পাই, তারপর হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ স্কয়ার, তারপর হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, পাই আর স্কয়ার এইচ আর কি, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন, পাই আর স্কয়ার এইচ, এই যে এটা। তো আমাদের এখানে আর তো আর না, তো আমাদের আমরা যে সিলিন্ডারটা নিয়েছি ওই সিলিন্ডারের মধ্যে আমাদের ব্যাসার্ধ কত? 2r, ওই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে 2r। তাহলে আমাদের হবে পাই, তারপর 2r, এটা হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার, আর উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে কত? এল। তাহলে পাই 2r স্কয়ার এল। আবার এল এর মান তো আমরা বের করেছি একটু আগে, পাই তারপর 2r হোল স্কয়ার, তারপর হচ্ছে ভিটি। ঠিক আছে, ভিটি হচ্ছে এল এর মানটা। আচ্ছা, তো এটাই হচ্ছে সিলিন্ডারের আয়তন, ভলিউম। তাই বল লিখলাম, ভি লিখলে আবার ভি এর সাথে বি গুলাই ফেলতে পারো, তাই বল লিখলাম, বল মানে ভলিউম, সিলিন্ডারের ভলিউম। আচ্ছা, তো একটু আগে আমাদের একটা জিনিস গিভেন ছিল, একক আয়তন অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা কত ছিল? একক আয়তন অণুর সংখ্যা n ছিল। তাহলে ভি আয়তনে, তার মানে ভল আয়তনে অণুর সংখ্যা, তাহলে ভল আয়তনে কতগুলো অণু আছে? আমি আগেই বলেছি এই সিলিন্ডারে যত অণু আছে তত সংঘর্ষে লিপ্ত হবে। তার মানে এই যে এই সিলিন্ডারের আয়তন হচ্ছে এটা, তাহলে এই সিলিন্ডারে যতগুলো অণু আছে তত সংঘর্ষে লিপ্ত হবে। তো একক আয়তনে যদি অণু থাকে n সংখ্যক, তাহলে বল আয়তনে সিলিন্ডারে অণুর সংখ্যা হবে n ইন্টু বল, আর বলের মানটা বসায় দাও, তাহলে n ইন্টু বলের মান হচ্ছে পাই 2r স্কয়ার ভিটি। তার মানে এই যে জিনিসটা তুমি পেয়েছো n ইন্টু পাই আর 2r স্কয়ার ভিটি, তার মানে এত সংখ্যক অণু আছে।
তাহলে দেখো এই পুরো সিলিন্ডারের মধ্যে, এই বল আয়তনের সিলিন্ডারের মধ্যে অণুর সংখ্যা, তার মানে অণু আছে কত, অণু আছে n ইন্টু পাই 2r² vt। তাহলে এটাই হচ্ছে আমাদের অণুর সংখ্যা। তো যতটা অণু থাকবে ততটা সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের সংঘর্ষ সংখ্যা, এটাকে আমরা বলবো পি। তাহলে এটাই হচ্ছে আমাদের পি, এটাই হচ্ছে আমাদের সংঘর্ষ সংখ্যা। তাহলে অবশেষে আমরা সংঘর্ষ সংখ্যা বের করলাম। তাহলে আমরা এলও বের করতে পেরেছি, সংঘর্ষ সংখ্যা পিও বের করতে পেরেছি, মাশাআল্লাহ। এখন তাহলে আমরা গড়মুক্ত পথ বের করতে পারবো। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দুইটাই বের করেছি, এই এলও বের করেছি, পিও বের করেছি। তাহলে এল পি যখন দুইটা বের করা শেষ, এবার আসো গড়মুক্ত পথ। ওকে, তাহলে দেখো ফিজিক্স মানেই মজা। তাহলে এখন আমরা গড়মুক্ত পথ বের করবো। সুতরাং গড়মুক্ত পথ ল্যামডা ইজ ইকুয়াল টু, গড়মুক্ত পথ ল্যামডা ইজ ইকুয়াল টু এল বাই পি। এল এর জায়গায় বসাবো ভিটি, পি এর জায়গায় বসাবো এন ইন্টু পাই, তারপর 2r², তারপর ভিটি। তাহলে কি কি কাটাকাটি যায় দেখো, এখান থেকেও ভিটি আছে, উপরেও ভিটি, নিচেও ভিটি, তাহলে ভিটি আর ভিটি কাটা যাবে, তাহলে থাকবে 1, আর নিচে থাকবে n পাই 2r²। এই 2rটা হচ্ছে কিসের, ওই সিলিন্ডারের, কি আমরা যে সিলিন্ডারটা নিয়েছি এই অণু না, অণুর সাথে আবার সিলিন্ডারের ইয়েটা হচ্ছে 2r। তো দেখো তো একটা ব্যাপার খেয়াল করো তো ভালো করে, একটা ব্যাপার এখান থেকে আমরা একটু করে মডিফাই করবো এটাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়মুক্ত পথ, মোটামুটি আমরা অলরেডি পেয়ে গেছি। তারপর একটু করে মডিফাই করব, এটা হচ্ছে গড়মুক্ত পথ। ছোট্ট করে একটু মডিফাই আনবো, তাহলে মোটামুটি আরও সুন্দর একটা ফর্মুলা চলে আসবে আর কি। দেখো তো এই মডিফাইটা আমরা করতে পারি কিনা। গ্যাস অণুর, আমি গ্যাস অণুর কথা বলছি, গ্যাস অণুর ব্যাসার্ধ কত, উপরে লিখাই আছে প্রত্যেকটা গ্যাস অণুর ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা যে 2r নিয়েছি, 2r কিন্তু গ্যাস অণুর ব্যাসার্ধ না, 2r হচ্ছে গ্যাস অণুর কেন্দ্র থেকে কত দূরত্ব অন্য কোনো অণু আসলে সংঘর্ষে লিপ্ত হবে সেই সিলিন্ডারের ব্যাসার্ধ। তার মানে এই যে 2r কিন্তু গ্যাস অণুর ব্যাসার্ধ না, 2r ছিল গ্যাস অণুর কেন্দ্র থেকে কত ডিস্টেন্সে, কত ব্যাসার্ধ অন্য কোনো অণু আসলে সংঘর্ষে লিপ্ত হবে, সিলিন্ডারের ব্যাসার্ধ। তাহলে গ্যাস অণুর ব্যাসার্ধ কত, গ্যাস অণুর ব্যাসার্ধ কিন্তু আর। তাহলে গ্যাস অণুর ব্যাস কত, গ্যাস অণুর ব্যাস হচ্ছে কত, 2r। তার মানে এটা হচ্ছে গ্যাস অণুর ব্যাস, ব্যাসার্ধ না, সিলিন্ডারের ব্যাসার্ধ গ্যাস অণুর ব্যাস। তার মানে আমরা এই 2rকে গ্যাস অণুর ব্যাস বলতে পারি, এবং ব্যাসকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, গ্যাস অণুর ব্যাসকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে সিগমা। তার মানে আমাদের বইয়ে গ্যাস অণুর ব্যাসকে কি সিগমা দিয়ে প্রকাশ করেছে, তাহলে 2r এর জায়গায় আমরা সিগমা বসাতে পারি। তাহলে আমাদের বইয়ের মতো যদি ফর্মুলা আনতে চাই, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এরপর হচ্ছে n, তারপর পাই, তারপর হচ্ছে সিগমা স্কয়ার। এখানে সিগমা হচ্ছে গ্যাস অণুর ব্যাস, গ্যাস অণুর ব্যাস, ডায়ামিটার। আচ্ছা, তার মানে মাথায় রাখতে হবে যে 2r মানে হচ্ছে গ্যাস অণুর ব্যাস, কিন্তু সিলিন্ডারের ব্যাসার্ধ। তো আমরা সিলিন্ডার নেব না, গ্যাস অণুর ব্যাস আমাকে পরীক্ষা দেওয়া থাকবে, গ্যাস অণুর ব্যাস ওইটাই বসাই দেবো। তার মানে গ্যাস অণুর ব্যাস স্কয়ার। তাহলে আমরা যদি ফাইনালি সূত্রটা লিখতে চাই, অনেক কষ্ট করে গড়মুক্ত পথ বের করেছি, অ্যাভারেজ গড়মুক্ত পথ বের করেছি আমরা, শুধু গড়মুক্ত পথ না, এটা অবশ্য অ্যাভারেজ গড়মুক্ত পথ, কারণ আমরা কিন্তু মোট দৈর্ঘ্য নিয়েছি, মোট সংঘর্ষ নিয়েছি। তাহলে আমরা যদি পুরোটা একবার সামারি দিই, তাহলে আসো সামারি, পুরোটা একবার সামারি দিচ্ছি। ওকে, প্রথমে আসো গড়মুক্ত পথ। তো গড়মুক্ত পথ বলতে কি বোঝাচ্ছে, গড়মুক্ত পথ বলতে অবশ্যই অবশ্যই আমাকে উপরে নিতে হবে মোট পথ, আর নিচে নিতে হবে মোট সংঘর্ষ। তা আমরা মোট পথ নিয়েছি, আমাদের গ্যাস অণুর মোট পথ হচ্ছে এল, মোট সংঘর্ষ হচ্ছে পি। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা এল বের করেছি, সে ভি বেগে টি সময় যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এল। পরবর্তীতে আমরা পি বের করেছি, পি হচ্ছে এন ইন্টু সিলিন্ডারের আয়তন সমান এন ইন্টু পাই, তারপর 2r সিলিন্ডারের ব্যাসার্ধ স্কয়ার, তারপর হচ্ছে এল। এল এর জায়গায় আমরা ভিটি বসিয়েছি, পরবর্তীতে এল এর জায়গায় ভিটি বসালাম, তাহলে এটা হচ্ছে আমাদের পি এবং এল এর মান। সুতরাং আমরা পাচ্ছি গড়মুক্ত পথ, যদি আমরা মানটা বসাই গড়মুক্ত পথের সূত্রে, ল্যামডা ইজ ইকুয়াল টু, ফাইনালি তাহলে আমরা পাই এল বাই ভি এর মানটা বসালে আমরা পাচ্ছিলাম ভিটি, আর নিচেও হচ্ছে এন পাই 2r², তারপর হচ্ছে ভিটি, কাটাকাটি করে 1 বাই, তারপর কি পাচ্ছি এন পাই, তারপর সিগমা স্কয়ার হচ্ছে 2r। তো এটাই হচ্ছে আমাদের গড়মুক্ত পথের ফর্মুলা। তো এখানে প্রত্যেকটাকে একটা আইডেন্টিফাই করে দিই। এন কি, এন হচ্ছে একক আয়তনে, একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে এন হচ্ছে একক আয়তনে কতটা অণু আছে সেই সংখ্যা, আর সিগমা হচ্ছে অণুর ব্যাস, নট ব্যাসার্ধ, অণুর ব্যাস, আর ল্যামডা হচ্ছে কি গড়মুক্ত পথ। তার মানে এখানে স্মল এন দ্বারা একক আয়তন অণুর সংখ্যা বলা হচ্ছে,
স্মল আয়তন দ্বারা একক আয়তন অণুর সংখ্যা বলা হচ্ছে। তো পরীক্ষায় আমাকে একক আয়তন অণুর সংখ্যা না দিয়ে মোট অণুর সংখ্যা দিলে তখন আমি কি করব? তাহলে মোট অণুর সংখ্যা দিলে পরীক্ষায়, তাহলে তোমাকে মোট অণুর সংখ্যা থেকে একক আয়তন অণুর সংখ্যা বের করতে হবে। তো একক আয়তন অণুর সংখ্যা n হবে মোট আয়তন অণুর সংখ্যা বাই মোট আয়তন। তার মানে আমাকে যদি মোট অণুর সংখ্যা দেওয়া থাকে, মোট অণু ডিভাইডেড বাই মোট আয়তন দিয়ে ভাগ করলে একক আয়তন অণুর সংখ্যা n পাবো। তার মানে পরীক্ষায় দেখতে হবে একক আয়তনে দিয়েছে নাকি মোট আয়তনে দিয়েছে। তাহলে মোট আয়তনে দিলে ওই মোট আয়তন দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে একক আয়তনে পাবো। তারপরে বসাতে হবে, তাহলে ইউনিট ভলিউমে বসাতে হবে, টোটাল ভলিউমে বসানো যাবে না। এইখানে স্মল n হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, একক আয়তন অণুর সংখ্যা মাথায় রাখতে হবে। তার মানে এটা হচ্ছে গড়মুক্ত পথের ফর্মুলা। আমি ফাইনালে আরও একবার লিখে দিচ্ছি তোমাদের জন্য, কত ভালোবাসি দেখো তোমাদেরকে। গড়মুক্ত পথ মানে 1 উপরে আর নিচে হচ্ছে n পাই সিগমা স্কয়ার। n হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, সিগমা হচ্ছে অণুর ব্যাস। তো এই যে পুরো গড়মুক্ত পথ পড়িয়েছি, এটাই হচ্ছে গড়মুক্ত পথ। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝেছো এই ফর্মুলা কিভাবে এসেছে। এটার প্রমাণটাও লাগবে, প্রমাণ বুঝে বুঝেই পড়তে হবে, আর নাহলে কিন্তু তুমি মনে থাকবে না। প্রমাণটা অবশ্যই লাগবে, তোমাদের বইও আছে প্রমাণটা। তো এই যে এতক্ষণ ধরে যা যা পড়িয়েছে এবং যে প্রমাণটা করিয়েছি, এই সবগুলা যেই বিজ্ঞানী করেছেন ওনার নাম হচ্ছে ক্লসিয়াস। তার মানে এটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস, ওনার নামটা একটু স্মরণ করছি। আমাদের বাবা ক্লসিয়াসকে, ক্লসিয়াস, এই আমাদের বাবা ক্লসিয়াস এই প্রমাণটা করেছেন, তাই এটাকে ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ বলা হচ্ছে। ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ বলা হচ্ছে এটাকে। আচ্ছা, খুব সুন্দর, ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ। এছাড়াও গড়মুক্ত পথ আরও দুইজনে করেছেন। আমরা একটু আরও দুটো ইকুয়েশন দাঁড় করিয়েছেন, ওইগুলা প্রমাণ করব না, জাস্ট দেখাবো তোমাদেরকে, কারণ পরীক্ষায় কিন্তু আসবে। ক্লসিয়াসের সমীকরণ লিখো, এরপর আরও দুজন আছে তাদের সমীকরণ লিখো। সো একটা ছক আকারে দেখাবো মজা নিয়ে। ওকে, দেখো 3 জন বিজ্ঞানী আছেন যারা গড়মুক্ত পথ নিয়ে কাজ করেছেন। কয়জন বিজ্ঞানী? 3 জন বিজ্ঞানী। কি নাম? একজনের নাম হচ্ছে ক্লসিয়াস, একটু আগেই বললাম, তিনি গড়মুক্ত পথ নিয়ে কাজ করেছেন, সো ক্লসিয়াস। আরেকজনের নাম হচ্ছে বোল্টজম্যান, তোমাদের বই আছে বোল্টজম্যান, আমরা এর আগেও বোল্টজম্যানের নামটা শুনেছি। আরেকজনের নাম হচ্ছে ম্যাক্সওয়েল, আমরা এর আগেও ম্যাক্সওয়েলের নামটা শুনেছি। ম্যাক্সওয়েলের একটু আগেই তোমাদেরকে আগের লেকচারে পড়িয়েছিলাম ম্যাক্সওয়েলের কি বলে এটাকে, স্পিড ডিস্ট্রিবিউশন, বেগ বন্টন দিয়ে। ওকে, ম্যাক্সওয়েল। আচ্ছা, তার মানে ক্লসিয়াস, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল, এরা 3 জন গড়মুক্ত পথ নিয়ে কাজ করেছেন। আচ্ছা, আবার বলছি, ক্লসিয়াস, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল 3 জনই গড়মুক্ত পথ নিয়ে কাজ করেছেন। 3 জনে 3টি ইকুয়েশন দাঁড় করিয়েছেন। ক্লসিয়াসের ইকুয়েশনটা আমরা প্রমাণ করেছি 1/n পাই সিগমা স্কয়ার। বোল্টজম্যানের ইকুয়েশনও সেম 1/n পাই সিগমা স্কয়ার, তবে একটু করে সামনে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে হয়। ম্যাক্সওয়েলের সমীকরণও সেম 1/n পাই সিগমা স্কয়ার, তবে সামনে আরও একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ ক্লসিয়াস যে রেজাল্টটা পেয়েছেন, বোল্টজম্যান দেখতে পাচ্ছেন ওই রেজাল্টটা সঠিক না, ওইখানে যদি আমরা 3/4 দ্বারা গুণ করি ওইটার সাথে, তাহলে এটা সঠিক হয়। তো বোল্টজম্যান বিভিন্নভাবে এটা ট্রাই করে 3/4 এনেছেন, এটা হচ্ছে বোল্টজম্যানের সমীকরণ। আবার ম্যাক্সওয়েল দেখেছেন না 3/4 না, 1/√2 দ্বারা গুণ করতে হবে। 1/√2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা সঠিক হয়। তার মানে বোল্টজম্যান বলছেন 3/4 দ্বারা গুণ করলে গড়মুক্ত পথটা সঠিক হয়, আর ম্যাক্সওয়েল বলছেন 1/√2 দ্বারা গুণ করলে সঠিক হয়। ক্লসিয়াস বলছেন শুধু এটা দ্বারা গুণ করলে সঠিক হয়। তাহলে দেখো গড়মুক্ত পথের সমীকরণ 3 জনে দিয়েছেন এবং 3 জনেরটাই আলাদা আলাদা। ক্লসিয়াসের এটা, বোল্টজম্যানের এটা, ম্যাক্সওয়েলের এটা। ক্লসিয়াসের ক্ষেত্রে কিছুই নাই, বোল্টজম্যানের ক্ষেত্রে 3/4 আর ম্যাক্সওয়েলের ক্ষেত্রে 1/√2 গুণ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া গড়মুক্ত পথের সমীকরণ 3 জনের জন্য 3 ভাবে কেন? এটা ল্যামডা সি বলা হচ্ছে, ল্যামডা বি বলা হচ্ছে, ল্যামডা এম বলা হচ্ছে। ল্যামডা সি মানে ক্লসিয়াসের, ল্যামডা বি মানে বোল্টজম্যানের, ল্যামডা এম মানে ম্যাক্সওয়েলের। 3টা 3 ভাবে কেন? তার কারণ হচ্ছে 3 জনে 3 ভাবে প্রমাণ করেছেন। দেখো 3 ভাবে প্রমাণের ক্ষেত্রে আমরা যখন একটা গ্যাস অণুর সাথে আরেকটা গ্যাস অণুর সংঘর্ষের কথা চিন্তা করছিলাম, তখন এই গ্যাস অণু গিয়ে সংঘর্ষ করছিল, তার মানে এই গ্যাস অণুটা গতিশীল ছিল। আমরা ওই গ্যাস অণুটাকে স্থির ধরে নিয়েছিলাম। তুমি দেখো না, আমরা যখন বলছিলাম এই গ্যাস অণু গিয়ে ওকে সংঘর্ষে লিপ্ত হবে, ওকে ধাক্কা দিবে, তার মানে ও স্থির আর ও গতিশীল। কিন্তু বাস্তবে প্রত্যেকটা গ্যাস অণু গতিশীল। তাহলে আমরা একটা ভুল ধরেছি ক্লসিয়াসের সমীকরণে, আমরা যেটা প্রমাণ করেছি এখানে আমরা একটা ভুল করেছি। কোন ভুল বলো তো এবার?
এই যে এই সমীকরণে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই অণুটাকে গতিশীল ধরলো, ওইটাকে স্থির ধরে প্রমাণ করেছি, কিন্তু বাস্তবে সেও গতিশীল, ফলে ক্লসিয়াসের সমীকরণে ওই গতিশীলতার ব্যাপারটা আসে নাই, তাই এখানে এই একটু ভুল আছে। তো পরবর্তীতে এই গতিশীলতার ব্যাপার নিয়ে এসেছেন ম্যাক্সওয়েল এবং বোলসম্যান। এই গতিশীলতার ব্যাপার আনতে গেলে 1/√2 আসে গতিশীলতার ব্যাপার আনতে গেলে, আর বোলসম্যান গতিশীলতার ব্যাপারের পাশাপাশি বোলসম্যান এখানে আরও 2-3টা সূত্র নিয়ে কাজ করেছেন, ফলে বোলসম্যানের রেজাল্ট আরেকটু ভিন্ন এসেছে। তা আমাদের পরীক্ষায় কোনটা আসলে আমরা কোনটা করব? দেখো 3টা ইকুয়েশন আছে 3 জনের 3 ভাবে, এবং ক্লসিয়াসেরটা তো ভুল বললামই। ক্লসিয়াসেরটাতে ভুল হচ্ছে সে একটাকে স্থির ধরেছে আরেকটাকে গতিশীল ধরেছে, এটা হচ্ছে ভুল। তাহলে কোনটা সঠিক? আসলে বোলসম্যানেরটা তো ভুল আছে, বোলসম্যান এখানে বেশ কিছু ভুল করেছে। একদম লাস্ট পর্যন্ত বর্তমানে সঠিক হচ্ছে ম্যাক্সওয়েলেরটা। তো আমরা একটু করে বলছি যে একদম সঠিক কোনটা। বর্তমানে সঠিক হচ্ছে এটা, হচ্ছে বর্তমানে সঠিক, সবচেয়ে সঠিক আর কি ম্যাক্সওয়েলেরটা। একদম নির্ভুলভাবে সে মোটামুটি করার ট্রাই করেছে বেগ বন্টন দিয়ে। তাহলে ম্যাক্সওয়েল কি দিয়ে করেছিল? যে আগে বললাম বেগ বন্টন বা স্পিড ডিস্ট্রিবিউশন, তোমাদেরকে গত দিনও পড়াইছি স্পিড ডিস্ট্রিবিউশন, গতদিন স্পিডের ক্ষেত্রে পড়াইছি স্পিড ডিস্ট্রিবিউশন, বেগ বন্টন দিয়ে করেছেন সে। বেগ বন্টন দিয়ে করলে, স্পিড ডিস্ট্রিবিউশন দিয়ে করলে আমার এটা আসে। আচ্ছা, তো আমরা পরীক্ষায় কোনটা করব? পরীক্ষায় যদি গড়মুক্ত পদ দিয়ে কোনো অঙ্ক করতে বলে, আমরা কি ম্যাক্সওয়েলেরটা দিয়ে করব, নাকি বোলসম্যানেরটা দিয়ে করব, নাকি ক্লসিয়াসেরটা দিয়ে করব? আচ্ছা, পরীক্ষার প্রশ্নে দুইভাবে সিদ্ধান্ত নেবে। 1 নাম্বার, প্রশ্নে ক্লিয়ারলি বলা থাকলে ম্যাক্সওয়েল দিয়ে করো অথবা বোলসম্যান দিয়ে করো অথবা ক্লসিয়াস দিয়ে করো। এটা প্রশ্ন যদি ক্লিয়ারলি উল্লেখ থাকে তাহলে ওইটা দিয়েই করব, যেটা প্রশ্নে বলছে ওইটা দিয়ে করব। খুবই সিম্পল কথাবার্তা, যেটা আছে ওইটা দিয়ে করব। এবার প্রশ্নে যদি শুধু গড় মুক্ত পদ বের করতে বলে, কিন্তু বলে নাই ক্লসিয়াস দিয়ে করব না বোলসম্যান দিয়ে করব নাকি ম্যাক্সওয়েল দিয়ে করব, তাহলে কোনটা দিয়ে করব? যেহেতু আমাদের বইয়ে যেটা প্রমাণ করা হয়েছে ওইটাই আমাদের করতে হবে। এগুলো আমাদের বইয়ে প্রমাণ করা হয় নাই, আমাদের বইয়ে আছে এটা এবং এটাই প্রমাণ করা হয়েছে। তার মানে প্রশ্নে যদি বলে না দেয়, প্রশ্নে কিছু না বললে, তার মানে প্রশ্নে কিছু যদি না বলে, প্রশ্ন উল্লেখ নাই কি দিয়ে করব, জাস্ট মুক্ত পদ বের করতে বলেছে, এই সিচুয়েশন আমরা কি করব? তাহলে প্রশ্ন যদি জাস্ট মুক্ত পদ বের করতে বলে কিন্তু বলা নাই যে কি দিয়ে করব, তখন হচ্ছে অবশ্যই ক্লসিয়াস দিয়ে করতে হবে, কারণ আমাদের বইয়ে এটাই প্রমাণ আছে। অবশ্যই ক্লসিয়াস দিয়ে করব, যদিও সেটা ভুল, তারপর আমরা ক্লসিয়াস দিয়ে করব। তাহলে প্রশ্নে যদি আমাকে ক্লিয়ারলি বলে না দেয় কোনটা দিয়ে করব, ক্লসিয়াস দিয়ে করব। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লসিয়াস দিয়ে করব। তো এছাড়াও পরীক্ষায় সমানুপাতিক রিলেশন দিয়েও একটা কনসেপ্ট আছে, সেটাও দেখাবো। তার মানে আরেকটু ক্লিয়ার করি আমি। দেখো আমাদের গড়মুক্ত পদে এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা যেই অণুটা যাচ্ছে সেটাকে গতিশীল ধরেছি, যার সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে টার্গেট অণুকে স্থির ধরেছি, কিন্তু সেও গতিশীল, ফলে এখানে একটা ভুল আসছে। এই ভুল সংশোধনের জন্য বোলসম্যান ট্রাই করেছিল, বাট বোলসম্যানের এখানেও কিছু ভুল আছে। এরপরে ম্যাক্সওয়েল গিয়ে মোটামুটি সঠিকটা বের করেছে, 1/√2 1/n পাই সিগমা স্কোয়ার। আচ্ছা, প্রশ্নে যদি আমাকে বলেই দে বোলসম্যান দিয়ে করব, ক্লসিয়াস দিয়ে করব, ম্যাক্সওয়েল দিয়ে করব। আর প্রশ্নে যদি বলে না দেয় কিছু, জাস্ট মুক্তপদ বের করতে বলে, তাহলে অবশ্যই ক্লসিয়াস দিয়ে করব। আচ্ছা, আর এখান থেকে একটা ব্যাপার পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে এইটা দেখে শেষ করে দিচ্ছি। এই প্রত্যেকটি ইকুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কমন, তোমরা যদি খেয়াল করো প্রত্যেকটি ইকুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে এই যে ল্যামডা গড়মুক্ত পদ সমান, এখানে কিন্তু সবই ধ্রুবক, এটাও ধ্রুবক, এনও ধ্রুবক, তারপর হচ্ছে তোমার কি বলে, এখানে সবই ধ্রুবক। তো এখানে আসলে চলকটাকে এখানে তো সবই ধ্রুবক, এখানে চেঞ্জ হইতে পারে এখানে চেঞ্জ হইতে পারে এই যে এন এর মানটা, একক আয়তনে অণুর সংখ্যাটা চেঞ্জ হইতে পারে। একক আয়তনে কি পরিমাণ অণু আছে, একক আয়তনে বেশি অণু থাকতে পারে, কম অণু থাকতে পারে, আর বাকি সব কিছুই মোটামুটি সেম। ইভেন সিগমাটাও কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট। তারপর আমরা মনে করো যে ধরো যদি আমার সিগমাটা কনস্ট্যান্ট হয়, সিগমাটাও মনে করো সেম হয়, তাহলে ল্যামডা সমানুপাতিক 1/n হবে। আর যদি আমার nটা কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের ল্যামডা সমানুপাতিক
1/σ হবে। তার মানে তোমাকে যদি কখনো বলে যে প্রত্যেকটা অণুর ব্যাস সেম, তাহলে আমাদের সম্পর্কটা হবে ল্যামডা সমানুপাতিক 1/n। সেটা বোলসম্যান হোক, সেটা ক্লসিয়াস হোক, সেটা ম্যাক্সওয়েল হোক, প্রত্যেকের ক্ষেত্রে ল্যামডা ব্যস্তানুপাতিক n। অর্থাৎ একক আয়তনে অণুর সংখ্যা বেড়ে গেলে তাহলে সংঘর্ষটা কি হবে, গড়মুক্ত পথটা কম হবে। বেশি অণু তাহলে সে ফ্রিলি মুভ করতে পারবে না, অণুর সংখ্যা অনেক বেড়ে গেছে, অণুর সংখ্যা অনেক বেড়ে গেলে সে ফ্রিলি মুভ করতে পারবে না। তার মানে অণুর সংখ্যা বেড়ে গেলে ফ্রিলি মুভ করতে পারবে না, তাহলে এই গড়মুক্ত পথটা কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার যদি অণুর ব্যাস বেড়ে যায়, অণুরা বড়, তাহলে বড় অণু হলে তো বেশি বেশি ধাক্কা খাবে। সবগুলা মোটা মানুষ, আমার মতো কেউ নাই, সবই মোটা মানুষ, তাহলে একজনের সাথে একজন বেশি ধাক্কা খাবে। তার মানে অণু যদি মোটা হয়ে যায়, অণু মোটা হয়ে গেলে এটা বেড়ে গেলে তাহলে এটা কমে যাবে, তাহলে ফ্রিলি মুভ করতে পারবে না। সবাই যদি মোটা হয় ফ্রিলি মুভ করতে পারবে না। আবার অণুর সংখ্যা বেড়ে গেলে ফ্রিলি মুভ করতে পারবে না। এই ল্যামডা হচ্ছে ফ্রিলি মুভ করা, তার মানে ফ্রিলি মুভ করাটা কমে যাবে, গড়মুক্ত পথটা কমে যাবে। তার মানে এই দুটা রিলেশন কিন্তু আবার সবার জন্য সেম, ক্লসিয়াস বলো, বোলসম্যান বলো, ম্যাক্সওয়েল বলো, সবার জন্য কিন্তু এই দুটা রিলেশন সেম। তাই অনেক সময় পরীক্ষায় তোমাকে সরাসরি মান বের করতে না দিয়ে রিলেশন দিয়ে বের করতে বলবে। রিলেশন দিয়ে বের করতে বলবে মানে এখান থেকে আমরা রিলেশন যদি দেখাই তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের রিলেশন দিয়ে করতে বলতে পারে। ল্যামডা 1/λ2 সমান n2/n1, আবার ল্যামডা 1/λ2 সমান সিগমা 2/σ1। তোমাকে এই ধরনের রিলেশন দিয়ে অঙ্কগুলা করতে বলতে পারে, কারণ এই ধরনের রিলেশনগুলো প্রত্যেকের জন্য সেম, সেটা ক্লসিয়াস হোক, সেটা বোলসম্যান হোক, সেটা ম্যাক্সওয়েল হোক, প্রত্যেকের জন্য এই ধরনের রিলেশনগুলো কিন্তু সেম। তার মানে তোমাকে ল্যামডা 1 দেওয়া আছে, ল্যামডা 2 দেওয়া আছে, n2 দেওয়া আছে, n1 বের করতে বলতে পারে, 3টা দেওয়া আছে, আরেকটা বের করতে বলতে পারে, এই ধরনের রিলেশন দিয়েও করতে বলতে পারে। তার মানে মাথায় রাখবা যদি এই ধরনের রিলেশন থাকে তাহলে আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্ক দিয়ে করতে হবে। আচ্ছা, তো গড়মুক্ত পথ নিয়ে অনেকগুলো কথা বললাম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার গড়মুক্ত পথ নিয়ে যা যা বললাম সেটার একবার মুখে সামারি দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের পুরো কনসেপ্টটা সহজ মনে হয়। তাহলে গড়মুক্ত পথ থেকে আমরা কি শিখেছি? গড়মুক্ত পথ বলতে বোঝাচ্ছে একটা অণু যেটুকু ফ্রিলি মুভ করতে পারে সংঘর্ষ ছাড়া, বা সংঘর্ষের মাঝখানে ডিস্টেন্সটা। গড়মুক্ত পথ কীভাবে বের করলাম? গড়মুক্ত পথ বের করলাম মোট পথ ডিভাইড বাই মোট সংঘর্ষ, L/P। তো L বের করেছি VT দিয়ে, আর P বের করেছি সিলিন্ডারের আয়তনের সাথে একক আয়তন অনুসংখ্যা গুণ করে। যদি আমার প্রশ্নে একক আয়তন অনুসংখ্যা না দেয়, মোট আয়তনে দেয়, তাহলে আমরা একক আয়তনে বের করে নিব। আর এখানে সিগমা হচ্ছে কি? সিগমা হচ্ছে অণুর ব্যাস, অণুর ব্যাস। ওকে, এরপর আমাদের ফ্রি পথ নিয়ে তিনজনের তিনটি ইকুয়েশন আছে। একটা ক্লসিয়াসের যেখানে কোনো ধ্রুবক নাই, শুধু 1/n পাই সিগমা স্কয়ার আছে। বোলসম্যান সেম থাকবে, শুধু সামনে 3/4 আসবে। ক্লসিয়াস সেম থাকবে, শুধু সামনে 1/√2 আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের গড়মুক্ত পথ। এরপর যদি রিলেশন দিয়ে করতে বলে রিলেশন দিয়ে করব। তো এটাই হচ্ছে আমাদের গড়মুক্ত পথের সমীকরণ। তো আশা করি তোমরা গড়মুক্ত পথের কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করবে, প্রমাণ সহ প্রত্যেকটা কনসেপ্ট একদম পিওর ক্লিয়ার। আমি যাই পড়াচ্ছি তাই অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, লেগে পড়ো গবেষণায়। যা যা পড়াচ্ছি প্রত্যেকটা লাইনকে গবেষণা করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে।